সব বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত শুরু হতে চলেছে আইএসএল। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সব দল। আইএসএল শুরু হওয়ার ঠিক মুখে দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়। দেখো, খুশি তো খুবই, কেননা অক্টোবর এন্ডে কি নভেম্বরে আমাদের আইএসএল প্রত্যেক বছর শুরু হয়ে যায়। তো এবছর আজকে ফেব্রুয়ারি মাস, আমরা ওয়েট করে আছি কবে আইএসএল শুরু হবে। ইন্ডিয়ান ফুটবলের যে সেরা লিগটা আমরা দেখব। এটা খুব আনন্দের এবং খুব খুশির খবর যে আলটিমেটলি সব রকমের বাধা পেরিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছে। এবং এটা কৃতিত্ব আমি তো বলবো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ে ক্লাব জোটেদের কৃতিত্বটা অনেক বেশি, কেননা ওরাই উদ্যোগ নিয়ে কিভাবে চালু করা যায়, কিভাবে কি করা যায়, ওরা সব ক্লাবগুলো একসঙ্গে বসে ঠিক করেছে, ওরা ইনিশিয়েটিভ নিয়েছে। ওদের এফোর্টটাও ভীষণ ভালো। অবশ্যই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সাপোর্টটা করেছে, আছে, বাধ্য হয়েছে বলা যায়। আমি বলতে পারি এখন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লাস্টের দিকে বাধ্য হয়েছে ক্লাবের প্রেসারে। তা নাহলে যদি তা না হতো, ক্লাব যে এফোর্টটা যদি না থাকতো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একা কিছু করতেই পারতো না। কেন অনেক চেষ্টা করেছিল, কিছুই তো হয়নি, কেউ বিড জমা দেয়নি, কিছুই হয়নি। সুপ্রিম কোর্ট থেকেও সেই যে 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 ক্লজগুলো ছিল সেগুলো চেঞ্জ করানোর কথা, সেটাও করতে পারেনি। যাই হোক, এসব মিটে গিয়ে যে চালু হচ্ছে, আইএসএল শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে, এটা খুব আনন্দের ব্যাপার। এবং আশা করব আগামী 20 বছর, আগামী 20 বছর যে স্ট্যান্ডটা নিয়েছে, যে যাকে দেওয়া হবে সে 20 বছরের, যে মিনিমাম 20 বছরের জন্য চালাবে, সেটা যদি ঠিকঠাক হয়, সেই তাহলে ইন্ডিয়ান ফুটবল তখন বলা যাবে যে না, ইন্ডিয়ান ফুটবল আবার এগোনোর চেষ্টা করেছে। দেখো, আমার মনে হয় ক্লাব জোট যেটা বলেছে একদম ঠিক বলেছে। কেন এবছর যা অবস্থা ডামাডোল চলছে, ক্লাবগুলোর আর্থিক প্রচুর ক্ষতি হয়েছে, আগামী দিনে আরো হবে এই সিজনটার জন্য। সেইভাবে টিম করতে পারেনি এই ডামাডোলেতে, টিমগুলো সেই জায়গায় নেই, সেইভাবে প্র্যাকটিস হয়নি, প্লেয়ারদের স্যালারি বন্ধ ছিল, প্র্যাকটিস বন্ধ ছিল। আমার মনে হয় এতদিন তুমি আজকে 11 বছর তুমি অবলম্বন করনি, তাহলে আর একটা বছর তোমার না করতে অসুবিধা কোথায়? তাহলে ক্লাবের দিকটা তো তোমার দেখতে হবে। এবং এটা আমার মনে হয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, সুপ্রিম কোর্টের যখন অর্ডার আছে, তখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কথা আসছে কেন? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি ডাইরেক্ট সুপ্রিম কোর্টকে বলবে? কি করবে? তাহলে এটা যারা করছে, অর্গানাইজিং কমিটি, যে জোটটা তৈরি হয়েছে, যে গভর্নিং বডিটা তৈরি হয়েছে সবাইকে নিয়ে, এরা সবাই এফোর্ট দিয়ে সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করলে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এটা মেনে নেওয়া উচিত, মেনে নেবেও, যে এই সিচুয়েশনটা দরকার। এই যে সিচুয়েশনটা হয়েছে, ক্লাবগুলো যে পার্টিসিপেট করছে 14টা ক্লাব, এটা একটা বিরাট বড় ব্যাপার। কেন অনেকগুলো ক্লাব, যেমন উড়িষ্যা আগে বলেছিল আমরা টিম দেবো না, সরে গিয়েছিল, বেঙ্গালুরু বন্ধ করে দিয়েছিল প্র্যাকটিস, এরকম অনেকে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারা আবার ব্যাক করে আইএসএল খেলতে চাইছে। তো এটা একটা বড় ব্যাপার যে 14টা টিম নিয়ে হবে, লড়াই হবে, দেখা যাবে, ওয়ান লেগ হবে, ঠিক কথা, সিঙ্গেল লেগ, কিন্তু তাহলেও তারা তো পার্টিসিপেট করছে, তাদের সব ক্ষতি মেনে নিয়ে। তো তাদের দিকটাও দেখা উচিত। এবছর অন্তত অবনমনটা, আমার মনে হয় এবছর অবনমনটাকে বন্ধ রাখা উচিত। নেক্সট ইয়ার থেকে তুমি ফুল ফ্রেজে যা যা নিয়ম আছে সেই অনুযায়ী চলো, অবলম্বন রাখতে হবে, তা নাহলে উন্নতি হবে না, লিগটার উন্নতি হবে না। অবলম্বন যদি না রাখো, তাহলে সবাই ক্যাজুয়াল হয়ে যাবে। একটা সময় যারা চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছে না, মাঝামাঝি কি তলার দিকে, তারা সেইভাবে এফোর্ট দেবে না। কিন্তু যখনই অবনমন থাকবে, তখন দেখবে তলার টিমগুলো, যেটা আজকে আমরা ইপিএলও দেখি, যে তলার টিম এত লড়াই করছে যে টপে যারা আছে তাদের হারিয়ে দিচ্ছে যখন তখন, যে এত ডিফারেন্সটা কম ওদের লাস্ট 3-4টে টিম আর ওপরের 3-4টে টিমের মধ্যে, যে যখন তখন ডিফারেন্স হয়ে যাচ্ছে। ওই উপরে আছে বলে যে আমরা সবসময় জিতে যাব, সিটি সবসময় জিতবে, লিভারপুল সবসময় জিতবে, বা আর্সেনাল সবসময় জিতবে, তা তো হচ্ছে না। তারাও তো ছোট টিমের কাছে হেরে যাচ্ছে, ড্র করছে। এই অবনমনটা আছে বলে এই লড়াইটা আছে, সেটা নেক্সট ইয়ার থেকে থাকবে। এবছরটা আমার মনে হয় তুলে দেওয়াটা ভালো। খুবই ভালো। প্রথমত যখন শুনেছিলাম ফ্যান কোড পেয়েছে,
আমি নর্মালি ফ্যান কোডে বাইরের খেলাগুলো দেখি। কিছু কিছু ইন্ডিয়া খেলা যেমন ফ্যান কোডে দেখতে হয়েছে, অনেক কিছু ফ্যান কোডে আলাদা করে দেখতে পাওয়া যায়, কিন্তু সবাই তো এটা হ্যাবিচুয়েটেড নয়। তো সবার ক্ষেত্রে চিন্তা করতে গেলে, বাকি দর্শকদের জন্য চিন্তা করতে গেলে একটা টিভি চ্যানেল অবশ্যই দরকার ছিল। তো সেটা আজকে শুনলাম যে সনি মোটামুটি রাজি হয়েছে, হয়তো সনিতে আইএসএলটা দেখানো হবে, খুব ভালো খবর। আমার কথা হচ্ছে যে কোনো একটা চ্যানেল, টিভি চ্যানেলে দেখানো হোক। এই টিভি চ্যানেলটা হলে হবে কি, যেন প্রত্যেকের বাড়িতে টিভি আছে, প্রত্যেকের বাড়িতে কেবল লাইন নেওয়া আছে, তো সে কেউ না কেউ যখন আসবে মনে হবে যে খেলাটা দেখতে পাবে। তো সেই ইজি অ্যাক্সেসটা দরকার ছিল, সেই ইজি অ্যাক্সেসটা যদি সনিতে দেখানো হয় আরামসে ইজি অ্যাক্সেসটা হয়ে যাবে। এটা 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 মানে দর্শকদের জন্য ভীষণ সুখবর। দেখো এই মুহূর্তে আমি জানি না যে কোন টিম কোন জায়গায় আছে। মোহনবাগান প্র্যাকটিস করছে এটা জানি, ইস্টবেঙ্গলও প্র্যাকটিস করছে সেটা জানি। বাকি টিমগুলো কে কোথায় কিভাবে প্র্যাকটিস করছে, কতদিন প্র্যাকটিস করছে এটা জানি না। আর এইভাবে একটা আগে আমি প্র্যাকটিস আরম্ভ করেছি, আগের টিম যেমন আশিস রায় মোহনবাগানের তো অলরেডি টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে। ইস্টবেঙ্গল একটা নতুন ছেলে নিয়েছে, দুটো স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছে, একটা নতুন ফরেনার নিয়েছে। এখন এরা কি জায়গায় আছে বা অন্য টিমগুলো কি জায়গায় আছে এইভাবে তো বলা যায় না। আর ভালো টিম মানেই সে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু এটা আগে থেকে বলা যাচ্ছে না যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবেই, কেননা এবারে সিঙ্গল লেগ, তুমি একটু পিছিয়ে গেলে রিকভারি করার জায়গা থাকবে না। সুতরাং প্রথম থেকে যে গিয়ারটা নিতে পারবে, প্রথম থেকে যে পরপর জিতে থাকতে পারবে, এগিয়ে থাকতে পারবে, তাদের অ্যাডভান্টেজ। এবং সেটা মোহনবাগান যত ভালোই টিম করুক, ইস্টবেঙ্গল যত ভালোই টিম করুক, আজকে এতদিনের এই গ্যাপটা, একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলা আর প্র্যাকটিস করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো সেটাকে নিউট্রালাইজ করতে পারে ইজি নিয়ে যেতে গেলে যে ম্যাচগুলো দরকার। এখন লোকাল ম্যাচ খেললাম জিতলাম সেটা অন্য ব্যাপার, কিন্তু ওই কম্পিটিটিভ ম্যাচ খেলে টিমটাকে সেট করে নিয়ে যেতে গেলে সময় লাগবে প্রত্যেকে। সেটা মোহনবাগান প্র্যাকটিস করে সেটা করতে পারবে না, মোহনবাগানকে ম্যাচ খেলতে হবে, ম্যাচ খেললে তবে সেই জায়গায় যেতে পারবে। সুতরাং প্রত্যেক টিমেরই চান্স এখানে আছে। কোনো একটা টিম যে গিয়ে তুমি লাস্ট ইয়ারের পারফরমেন্স বা লাস্ট ইয়ারের টিমের ওয়েট দেখে তুমি বলতেই পারো মোহনবাগান দারুণ জায়গায় আছে, কিন্তু এবারে অন্য টিমগুলো কি করেছে আমরা জানি না। যতক্ষণ না মাঠে নামছে বা টিমগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তো এখানে বসে বলতে পারবো না ওরা কি জায়গায় আছে। টুর্নামেন্ট অলওয়েজ ওপেন, যে কেউ যখন খুশি নিয়ে যেতে পারে, যে বেটার খেলবে, যে কনসিস্টেন্সি দেখাতে পারবে, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। দেখো কোচকে কিছু কিছু কথা বলতে হয়, টিমটার মধ্যে কনফিডেন্স আনতে গেলে, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স আনতে গেলে কোচকে কিছু কিছু কথা বলতে হয়। এখন উনি একটা টিমে এসে, একটা তৈরি টিম, সেখানে এসে উনি টিমটাকে দেখে হঠাৎ করে বললেন টিমটা দেশের অন্যতম নয় সেরা টন। তো উনি তো লাস্ট ইয়ার উড়িষ্যায় ছিলেন, তার লাস্ট ইয়ারও তো মোহনবাগান একই টিম ছিল, তো উনি তখন কেন বলেননি ওখান থেকে? তখন তো উনি বলেননি যে এই টিমটা দেশের সেরা টিম বা অন্যতম সেরা টিম, লোবরে কিন্তু একবারও বলেনি। আজকে উনি মোহনবাগানে এসছেন বলে মোহনবাগান টিমকে ন্যাচারালি বলতে হবে, আমি কোচ থাকলে আমিও তাই বলতাম মোহনবাগান দেশের সেরা টিম। উনি তাই বলেছেন। এগুলো স্ট্র্যাটেজিক্যালি কথাবার্তা, এগুলোর মধ্যে কোনো টেকনিক্যাল বা পজিটিভ আমি দেখি না। এগুলো মেন্টাল প্লেয়ারদের স্ট্রেংথের জন্য আর নিজের জায়গাটাকে কনফার্ম করার জন্য, ক্লাবের কাছে নিজেকে ভালো দেখানোর জন্য যে আমি ক্লাব সম্বন্ধে কত ভালো কথা বলছি দেখো। আর দুদিন পরে রেজাল্ট না পারে এই ক্লাবই কিন্তু তোমায় গোল্ডেন হ্যান্ডশেক করে দেবে। তো এগুলো চলছে, চলবে, এগুলো চলে, এগুলো আমরাও জানি, এগুলো চলে, এগুলো বলে, এরকম ভাবেই চলবে। দেখো দিমিত্রি পেত্রাতোস নো ডাউট গুড প্লেয়ার, কিন্তু লাস্ট 2 বছর খেলতে পারেনি। 2 বছর আমি পেত্রাতোসকে সেইভাবে দেখিনি। আর ও অ্যাজ এ সাবস্টিটিউট নামতো, মাঝে সাঝে গোল করেছে, কিন্তু পেত্রাতোসের যে খেলা, সেই খেলা কিন্তু আমি পেত্রাতোস থেকে পাইনি। এখন শুনছি বা তোমার কাছেও শুনছি যে প্র্যাকটিসে দুর্দান্ত খেলছে, গোল করছে। দেখো প্র্যাকটিসে তো দুর্দান্ত, আমাদের সময়তেও দেখেছি দারুণ প্র্যাকটিসে খেলতো, কিন্তু আলটিমেটলি
ম্যাচে গিয়ে কিন্তু তার সেই ধারাটা রাখতে পারতো না। যদি হয় মোহনবাগানের ক্ষেত্রে খুব ভালো খবর, কারণ আমি পেত্রাতোস কামিন্সকে ভেবেছিলাম এবছর চেঞ্জ করবে, কিন্তু এই ডামাডোল এত কিছু হওয়ার, কোচকে ছেড়ে দেওয়া, ডুরান্ডে ভালো রেজাল্ট না হওয়া, সুপার কাপে ভালো রেজাল্ট না হওয়া, এই টিমই তো ছিল, সেই টিমই সেম টিমই তো খেলেছে, কিন্তু কোনোটাতেই কিছু করতে পারিনি। তো ন্যাচারালি আমার মনে হয় পেত্রাতোস যদি ফর্মে ফেরে মোহনবাগানের ক্ষেত্রে খুব ভালো খবর, এবং মোহনবাগানের পেত্রাতোস আর ম্যাকলারেন আর পেত্রাতোস ফর্মে ফিরলে মোহনবাগানের ক্ষেত্রে খুব সুখবর। আমিও চাইবো পেত্রাতোস ভালো খেলুক, মানে ডেফিনেটলি ভালো প্লেয়ার, একটা সময় ভালো খেলেছে, খেলতে পারছে না মানে সে ভালো প্লেয়ার, সে খেলতে পারছে না এই সময়টা, তো ঠিক আছে, সেটা কাটিয়ে উঠে যদি ও ভালো জায়গায় ফেরে মোহনবাগানের ক্ষেত্রে সুখবর। দেখো, কোচের একটা ভূমিকা থাকে সবসময়, প্লেয়ারদের কোন জায়গায় ইউটিলাইজ করবে সেটার জন্য কোচের একটা ভূমিকা থাকে। যেমন যার বিরাট বড় প্রমাণ হচ্ছে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট 4টে ম্যাচ জিতেছে নতুন কোচের আন্ডারে, ক্যারির আন্ডারে 4টে ম্যাচ জিতেছে, ও কিছু সিস্টেম চেঞ্জ করেছে। যে টিমটা একদম তলায় পড়েছিল সেই টিমটাকে কোচ এসে কিছু একজন প্লেয়ারকে ভেতরে এনেছে, যাকে বাইরে রেখেছিল, কিছু সিস্টেম চেঞ্জ করেছে, করে আজকে টিমটা হঠাৎ করে দারুণভাবে ঘুরে গেছে ম্যানচেস্টার। সেই রকমই তুমি যেটা বলছো যে লোবেরো আসার পর পেত্রাতোস, দেখো লোবেরো আসার পর পেত্রাতোস, লোবে আসার পর কিন্তু কোনো টুর্নামেন্ট খেলেনি, তাহলে পেত্রাতোসকে কিভাবে উনি ইউজ করছেন ওটা আমরা এখান থেকে বসে বলতে পারবো না। প্র্যাকটিসে ভালো খেলছে, প্র্যাকটিসে প্রত্যেকে, দুটো টিমে 11-11-22 জন থাকে, 22 জনও তো পেত্রাতোস আরামসে আসবে, একটা টিমে তো পেত্রাতোস খেলবেই। এটা তো এই নয় একটা টুর্নামেন্টে 11 জন, সেখানে পেত্রাতোস ম্যাকলারেন আগে খেলবে, পেত্রাতোস পরে আসবে, এই জায়গাটা নেই। দুটো টিমে সবসময় খেলছে, তো সবসময় ম্যাচের মধ্যে আছে, প্র্যাকটিস ম্যাচ বলো আর প্র্যাকটিস বলো, তো সেখানে পেত্রাতোস বেটার খেলেছে। লোবেরের জন্য আমি লোবেরের জন্য বলবো না, আমি বলবো যে পেত্রাতোস নিজের তাগিদে হয়েছে, কারণ একটা প্লেয়ার নিজের তাগিদে আসে, কারণ যে যখন খারাপ খেলতে হবে তাকে যখন বসে যেতে হয় তার জায়গাটা নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য, আবার সেই জায়গাটা ফিরে আসার জন্য প্লেয়ারই নিজের চেষ্টা করে ওই জায়গাটা আসে। এখানে কোচ হয়তো তাকে কিছু ইনস্ট্রাকশন দিল, কিছু বললো যে তোমার সিস্টেম এটা চেঞ্জ করো, কিন্তু আমি বলবো যে ক্রিকেটে যেমন একটা ব্যাটসম্যানকে টেকনিক চেঞ্জ করতে বলে, যেটা একটা কোচের খুব পজিটিভ ইয়ে, যে এই টেকনিকটা এটা করো ওটা, ফুটবলে তো ওই টেকনিক নেই। ফুটবলে হচ্ছে তুমি একটু নেমে খেলো, একটু সাইড থেকে খেলো, বল টাচ করে তুমি জায়গা নাও, বা এইগুলো বলবে, কিন্তু পার্টিকুলার তোমার খেলার যে ছন্দ, এখন তো সেটা বোঝানোর নয় যে তুমি কিভাবে রিসিভ করছো, কিভাবে পাস দিচ্ছ, ওই জায়গাগুলোকে হয়তো কোচ বলে দিতে পারে, কিন্তু একটা প্লেয়ার এতদিন দীর্ঘদিন ধরে খেলে আসছে, তার একটা সিস্টেম আছে, কাজ করছে না ঠিক কথা, এই মুহূর্তে তার যেগুলো করতে চাইছে সেগুলো লাস্ট 2 বছর পেত্রাতোস করেনি, হয়তো এখনো নিজের চেষ্টা করে সেই জায়গাটা এনেছে, এক্সট্রা এফোর্ট দিয়েছে, এটা পুরোপুরি প্লেয়ারের নিজস্ব তাগিদের জন্য করেছে। কোচ খুব বেশি হলে তাকে হয়তো সুযোগটা দিয়েছেন। আর তোমাকে যেটা বললাম, সুযোগ মানে প্র্যাকটিসে 11-11-22 জন খেলবে, সেখানে পেত্রাতোস কম্পালসারি, শোনো সুযোগটা সে সবসময় পাচ্ছে প্র্যাকটিসে, সেই জায়গাটাকে ও ইউটিলাইজ করেছে। এবার দেখতে হবে ম্যাচে কোন জায়গায় কি আছে, কেন ম্যাকলারেনকে বসিয়ে পেত্রাতোস খেলবে না, পেত্রাতোসকে লোবেরে ইউজ করবে তলা থেকে। এবার পেত্রাতোস কোন জায়গায় আছে, যে স্টুয়ার্টের যে জায়গাটা, আমি বারবার বলে এসেছি, স্টুয়ার্টের জায়গাটাকে করার জন্য বাইরে থেকে যে ব্রাজিলিয়ানটাকে নিয়ে এলো, সেই ব্রাজিলিয়ানও কিন্তু ওই ফুটবলটা খেলছে না, ও সেই বাঁদিক দিয়ে খেলছে। তো মধ্যিখানে স্কিম করার যে প্লেয়ারটা, যেটা পেত্রাতোস বলটা হোল্ড করতে পারে, কামিন্স পারে, পেত্রাতোসও পারে, স্কিম করতে পারে, সেটাকে ইউটিলাইজ করতে হবে। সেটা লোবেরো কতটা করেছে আমরা যতক্ষণ না ম্যাচ দেখছি ততক্ষণ তো বলা মুশকিল। দেখো, স্টুয়ার্ট যে জায়গাটা খেলতো মাঝমাঠে স্কিম করতো, ওই স্কিমিং এর জায়গাটা যদি দেখো, রবসন বাঁদিক দিয়ে খেলা ছেলে, রবসন সবসময় বাঁদিক দিয়ে মুভ করে সে, তাহলে যে ছেলেটা বাঁদিকের টেন্ডেন্সি, সে কখনো মধ্যিখানে এসে স্কিম করা তার পক্ষে সম্ভব নয়। আর বাঁদিক মানে আমাদের ওই ইন্ডিয়ান ছেলেটা যেটা আছে কোলাসো, তাহলে কোলাসোর জায়গা বন্ধ হয়ে গেল, তাহলে কোলাসো খেলবে কোথায়? রবসনকে যদি মধ্যিখানে এনে ফিট করে থাকেন লোবেরো,
তাহলে আলাদা কথা, সেটা বলতে পারবো না। কিন্তু আমি রবসন যদিও লাস্ট ইয়ার সিজনের পরের দিকে এসছে, আগে ছিল না, মাঝের পরে এসছে, এবং সেটা আনফিট অবস্থায় ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল, বেশিক্ষণ ওকে খেলানো যাচ্ছিল না। নো ডাউট ভালো প্লেয়ার রবসন, খুব ভালো প্লেয়ার, কিন্তু ওই আনফিটের জন্য পারেনি। কিন্তু রবসনকে যদি লোবেরো ফিট করতে পারে, তাহলে কিন্তু 4টে ফরেনার, তোমার রবসন, ম্যাকলারেন আর 2টো স্টপার, 4টে ফরেনার হয়ে গেল, আর কারো জায়গা কিন্তু নেই। তাহলে লোবেরোকেও সেইভাবে চিন্তা করতে হচ্ছে যে আমি 4টে ফরেনারকে ইউজ করব কি, কোন জায়গায় কিভাবে, এবং তারা কতটা এফেক্টিভ হবে টিমের জন্য, এটা তো ওনাকেও ঠিক করতে হবে। এবং আমরা যতক্ষণ না দেখছি ততক্ষণ আমরাও এই সম্বন্ধে কিছু বলতে পারবো না যে রবসন আদৌ বাঁধিক না ওই মধ্যিখানে চলে এসছে, মাঝমাঠটা স্কিম করতে পারছে ফরওয়ার্ডদের পেছন থেকে। এটা যতক্ষণ না আমরা দেখবো ততক্ষণ বলতে পারবো না। তবে ভাইটাল হচ্ছে 4টে ফরেনার, 2টো স্টপারে চলে গেল, রবসন, ম্যাকলারেন, 4টে ফরেনার হয়ে গেল। এখানে আর পেত্তাতোসের জায়গা নেই। এবার যদি পেত্তাতোস ভালো খেলে, তাহলে কি ম্যাকলারেনকে বসিয়ে পেত্তাতোসকে খেলাবে? আমি জানি না। আমার যেটুকু মনে হয়েছে, গোল স্কোরিং এবিলিটি ম্যাকলারেনের অনেক বেশি, এবং ওকে সামনে রাখতেই হবে। গোল যদি করতে হয় তাহলে ম্যাকলারেনকে রাখতেই হবে। এবার কোচ কি করবেন, কি প্র্যাকটিস করাচ্ছেন, কি তার উপর ডিপেন্ড করছে। দেখো, যতক্ষণ না সে খেলছে ততক্ষণ আমরা বলতে পারি না। কারুর বদলে কাউকে নিলে যে সে ওই জায়গাটা এফেক্টিভ হবে, বা আগের যে খেলেছে তার পারফরমেন্সের মতো সেও পারফর্ম করবে, এটা এইভাবে বলা যায় না। যতক্ষণ না সে খেলছে, ওই জায়গাটা সে টিমকে কতটা ডিফেন্ড করছে, কতটা মানে আশ্বস্ত করতে পারছে টিমের ম্যানেজমেন্টকে, সেটা যতক্ষণ না খেলছে ততক্ষণ বোঝা যায় না। যেমন জয়গুপ্ত, ইসমলে বাঁদিকটা এসে জয়গুপ্ত বেটার খেলেছে, গোয়া থেকে নেওয়া হলো জয়কে। ইসমলে যে কটা টুর্নামেন্ট হয়েছে, জয় খারাপ খেলেনি, ভালো খেলেছে। ওই জায়গাটা আস্তে আস্তে চুংডুঙ্গার জায়গাটা জয় খেলেছে, আবার জয় ইঞ্জুরি হলে চুংডুঙ্গা খেলেছে, ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে। এখানে আশিসের জায়গায় আমার যতক্ষণ না খেলছে ততক্ষণ বলা মুশকিল। না, এটা দেখো, আমাদের সময় দেখেছি কোচেরা বলেন আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলবো, দর্শকদের যারা দেখছে তাদের আনন্দ দেওয়ার জন্য ফুটবল খেলবো। তো তোমাদের তো পয়সা দিয়ে আনন্দ দেওয়ার জন্য, ফুটবলের জন্য তোমার ক্লাব রাখেনি। ক্লাব রেখেছে তোমরা ট্রফিটা যেত যেরম ভাবে হোক, ভালো ফুটবল খেলে, ফেয়ার ফুটবল খেলে, ভালো ফুটবল খেলে যেত। আমার দর্শকরা অ্যাটাকিং ফুটবল দেখতে ভালো লাগে বলে আমি সব অ্যাটাকে চলে গেলাম, আর আমার ডিফেন্স ওপেন রইলো, অপোনেন্ট গোল করে জিতে গেল, সবাই কি বলবে না দারুণ ফুটবল, হেরে গেলেও বলবে তোমরা দারুণ ফুটবল খেলো? যেটা হয় না, এটা কোচেরা বলেন, উনিও বলেছেন। সব কোচই চাইবে ডিফেন্স কম্প্যাক্ট রেখে তারপর অ্যাটাকে যেতে। ন্যাচারালি লোভারও কেন, পৃথিবীর বড় বড় কোচেরাও এই ফুটবলই খেলছে। কেউ ওপেন ফুটবল এখনকার যুগে ওপেন ফুটবল হয় না। সুতরাং এসব বোকা বোকা কথা, আমি জানি না আদৌ উনি বলেছেন না প্রেস এটাকে যা বলেছে সেটাকে ঘুরিয়ে এনেছে। আমার মনে হয় না কোনো ভালো কোচ এই ধরনের কথা কোচ বলবে আমরা বেটার ফুটবল খেলবো, ভালো ফুটবল খেলার চেষ্টা করব। আর ন্যাচারালি ভালো ফুটবল খেলতে গেলে যেটা হয়, ডিফেন্স কম্প্যাক্ট রাখো, কাউন্টার অ্যাটাকে যাও, যখন যেরকম সুযোগ হবে সেরকম এগেনস্ট টিমের যা অ্যাক্টিভিটি তার উপর বেস করে স্ট্র্যাটেজি তৈরি হবে। উনি যেরকম প্র্যাকটিস করিয়েছেন কোচ, প্লেয়ারদের যে সিস্টেমটা করিয়েছেন, সেই সিস্টেমটাই হচ্ছে মেন, যেটা পৃথিবীর সব কোচেরা করেন, যে একটা সেট করে দেন, একটা জায়গা বেঁধে দেন, সিস্টেম করে দেন, যে অটোমেটিক এইগুলো হয়ে যায়। সেটা যদি উনি করেন হবে, আদারওয়াইজ ওই বল ধরো আর তুলে মারো ওই ফুটবল হলে তো হবে না। বল ধরে খেলার জায়গা দরকার মাঝমাঠে। মাঝমাঠটা হচ্ছে মেন। যে কোনো মডার্ন ফুটবলে এখন মাঝমাঠটা হচ্ছে হৃৎপিণ্ড বলা যায়, হার্ট বলা যায়, যে জায়গাটা মেন, যে জায়গাটা থেকে অপারেট হবে। মাঝমাঠ নিয়ে যাবে সামনে, মাঝমাঠ আসবে ডিফেন্সকে সাপোর্ট দিতে, মাঝমাঠ যাবে উপরে ফরওয়ার্ডদের পেছনে অ্যাটাকে। তো মাঝমাঠটা মেন, মাঝমাঠটা যে যত ভালো তৈরি করবে তত বেটার তার রেজাল্ট হবে। দেখো প্লেয়ার কেমন, বোধহয় বছর 33 বয়স যেন আমি দেখছিলাম। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, সব ঠিক আছে, অভিজ্ঞতা আছে,
এশিয়ান এই কন্টিনেন্টে ঘোরার যে অভিজ্ঞতা আছে, সব ঠিক আছে, কিন্তু টিমের সঙ্গে মেন হচ্ছে টিমের সঙ্গে মানিয়ে নেওয়া। 1 নম্বর টিমের সঙ্গে মানিয়ে নেওয়া, 2 নম্বর হচ্ছে সে কতটা ফিট, কতদিন আগে খেলেছে, কতদিন বসেছিল, তাকে ফিট হতে গেলে, টিমের সঙ্গে থাকতে গেলে, টিমের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে যে ফিটনেসটার দরকার, যে প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসটা কতটা করেছে, এটা অস্কারই বলতে পারবে ভালো, কেন উনি ওকে দেখছেন। তবে স্ট্রাইকার, যে দুটো স্ট্রাইকারকে ছেড়েছে একদম পারফেক্ট ডিসিশন, এটা আমি বরাবর বলে এসেছি। এই দুজনকে দিয়ে হবে না, এই দুজনকে দিয়ে হবে না। আমি জানি না কিসের ভিত্তিতে এদেরকে আনা হয়েছিল, আমি আগেও এই নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে এই যে ফরেনার সিলেকশনটা কিসের ভিত্তিতে হয়, কোনো এজেন্টের, এখন তো এজেন্টের থ্রু ছাড়া প্লেয়ার রিক্রুট হয় না, কিন্তু সেই এজেন্ট যে বায়োডাটা দেয়, বায়োডাটা তো অনেকে অনেক কিছু বড় বড় করে ফাঁপিয়ে ইন্টারনেটে দিয়ে রাখে দেখার জন্য। এরা কি খোঁজ নিয়ে নিয়েছে, কোচ কি নিজে জানেন, এগুলো অনেকগুলো ব্যাপার থাকে। এগুলো এগুলো আমি কি বলবো যে ঠিকঠাক খোঁজ না নিয়ে নিলে এরকম মাঝপথে তোমাকে আনতে হবে, ছেড়ে দিতে হবে, আনতে হবে, ছেড়ে দিতে হবে, এটা হওয়া কাম্য নয়। তুমি এমন প্লেয়ারকে রিক্রুট করো যে প্লেয়ারটা তুমি জানো সবকিছু, তুমি দরকার হলে সেই প্লেয়ারটার খেলা দেখেও এসছো কিনা, খোঁজ নিয়েছো কিনা, এগুলো এই পজিটিভ সাইডগুলো প্লেয়ার রিক্রুট করতে গেলে লাগে। এইগুলো দেখে নিলে তাহলে মাঝপথে ছেড়ে দেওয়া, নতুন প্লেয়ার নেওয়া, সেকেন্ড উইন্ডোর জন্য ওয়েট করা, এইসবগুলো আর হওয়ার কথা না। এগুলো আমি ক্লাব অফিসিয়াল বা যারা স্পন্সরার রয়েছে তাদেরও তো লোকজন এই কমিটিতে আছেন, টেকনিক্যাল কমিটি বা রিক্রুটমেন্ট কমিটিতে, তাদেরও তো এই জিনিসগুলো দেখা উচিত যে পয়সা যখন খরচ হচ্ছে তখন পয়সাটা প্রপার জায়গায় খরচ হোক। আমি যখন টাকা দিচ্ছি, টাকাটা ভালো প্লেয়ার, সেই প্লেয়ারকে দেবো। আজকে এই দুটো প্লেয়ারকে, ফরেনার দুটোকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, এরা তো দীর্ঘদিন ধরে এখানে এসছে, এদের পেছনে প্রচুর খরচ হয়েছে, এদেরকে যা ডিমান্ড তাই দিতে হয়েছে, তাহলে এই খরচগুলো তো এক্সট্রা হয়ে যাচ্ছে। আবার একজনকে এনে তাকে এক ধরনের দিতে হচ্ছে। এইগুলো চিন্তা ভাবনা করে নিলে আমার মনে হয় বেটার হবে। আমি জানি না, এটা আমার মনে হয়েছে, এখন জানি না, এখন সিস্টেম তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন অনেক কিছু অনেক রকম ভাবে হয়। কি হবে, আগে যেমন ইস্টবেঙ্গলের স্বপন বল ছিল, ও বাইরে চলে যেত, ও টিম নিয়ে একজন দুজন চলে যেত, বাইরে গিয়ে প্লেয়ারদের খেলা দেখতো, দেখে সেখান থেকে প্লেয়ার চুজ করে আনতো। এখন তো আর সেটা হয় না, এখন এজেন্টের তো এজেন্ট যা দেবে, যা বলবে সেই অনুযায়ী হবে, সেটাও ঠিক হওয়া উচিত। না দেখো, আইএসএল এ এই মুহূর্তে ইস্টবেঙ্গলে মাঝমাঠ কিন্তু খুব ভালো। মিগুয়েল বা মিচেল, এদের গোল করার ক্ষমতা আছে, বসির, এদের গোল করার ক্ষমতা আছে। যদি না পাওয়া যায় তখন এদের মধ্যে থেকে কোচকে বার করতে হবে যে কাকে সামনে রেখে করবে। দেখো স্পেনও একটা সময় 6টা মাঝমাঠ নিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে। 2010-এ 6টা মাঝমাঠ, কোনো ফরওয়ার্ড ছিল না, নিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে। করা যাবে না কেন? কোচ যদি মনে করে, কোচ যদি সেট করতে পারেন, ডেফিনেটলি করা যাবে, না করার কিছু নেই। মাঝ মাঠে দেখো সাউল ক্রেসপো হচ্ছে ইঞ্জুরি প্রোন, আমি আগেও বলেছিলাম যে সাউল ক্রেসপো 2টো ম্যাচ খেলবে, 3টে ম্যাচ বসে যাবে, ও ইঞ্জুরি প্রোন, ও লাগবেই। কোচ নিশ্চয়ই, আমাদের চেয়ে কোচ আরো বেশি ভালো জানেন, কোচ সেই অনুযায়ী সাবস্টিটিউট নিশ্চয়ই তৈরি করে রেখেছেন, বা ম্যানেজমেন্টকে বলেছেন একে চেঞ্জ করো, বা অমুক তমুক একটা কিছু বলেছেন, তাহলে উনি জানেন সাউল ক্রেসপোর এগেনস্টে কি করতে হবে। দেখো দুটো অলরেডি মাঝ মাঠে আছে, বসির আর মিগুয়েল আছে, তাহলে সাউল ক্রেসপো 3 নম্বর, এই 3 নম্বর হয়, তাহলে 4 নম্বর হচ্ছে স্টপারটা, তাহলে 4টে ফরেনার হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি স্ট্রাইকারটা বেটার হয়, তাহলে সাউল ক্রেসপো দরকার নেই এই মুহূর্তে। সেটা কোচ ভালো বুঝতে পারবেন যে কে কোথায় ফিট হচ্ছে। আমার মনে হয় স্টপার ফিট হয়ে গেছে, আর্জেন্টিনার প্লেয়ার তো ওটা কেভিন, ও মনে হয় ফিট হয়ে গেছে, এবং নো ডাউট গুড প্লেয়ার, স্টপার গুড প্লেয়ার, এবং ইস্টবেঙ্গল এবছর যথেষ্ট গুড সাইড যদি গোল করার লোক পাওয়া যায়। দেখো এটা তো আমি বলবো খুবই ভালো যে স্থানীয় ছেলে বলতে বেঙ্গল বয়েজ বলা যায় বা ইন্ডিয়ান বয়েজ বলা যায়, এরা সুযোগটা পাবে খেলার, খুব ভালো খবর, ভালো একটা মঞ্চ পাচ্ছে এরা নিজেকে প্রমাণ করার। কিন্তু কি, প্রত্যেকে তো নতুন নতুন, যারা আইএসএল খেলার আগে অভিজ্ঞতা সেরকম ছিল না, হয়তো 1-2টা ম্যাচ খেলেছে খুব বেশি হলে,
তারা সুযোগটা পাবে। কিন্তু এখানে একটা টিমে দাঁড় করানো, রেজাল্ট ভালো হবে না, এতে রেজাল্ট ভালো হয় না। ভালো ছেলেরা সুযোগ পাবে, ভালো খেলবে, কিন্তু আলটিমেটলি দেখবে হেরে গেল, হেরে হেরে মোহামেডান দেখবে লাস্টের দিকে চলে এলো। কেন? তোমার একটা স্ট্রং দরকার, তোমার একটা ফুটিংসটা একটু স্ট্রং দরকার, যেটার উপর তুমি দাঁড়াতে পারবে। সেটার জন্য ভালো প্লেয়ার দরকার, যাদের এক্সপিরিয়েন্স আছে, ভালো ফরেনার দরকার, যে টিমটাকে ধরে রাখার জন্য। সেইগুলো যদি না থাকে, বলতে ভালো লাগে যে আমাদের লোকাল ছেলেরা সুযোগ পাচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিফারেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে না। আজকে যারা অন্য টিমে আছে তারা দীর্ঘদিন আইএসএল খেলে এসছে, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ভালো ফরেনার নিয়েছে, এদের ভালো ফরেনারও নেই, শুধু লোকাল বয়েজ। লোকাল বয়েজের জন্য আইডিয়াল টাইম, বাট ক্লাবের জন্য একদমই ভালো সময় নয়। কেন? ক্লাবটা যদি ওঠানামা না থাকে, হয়তো এবছর মোহামেডান বেঁচে যাবে। পরের বছর যদি ঘুরে দাঁড়াতে পারে, ভালো স্পন্সর আসতে পারে, আনতে পারে, তাহলে টিম ভালোভাবে হবে, বেটার হবে। তো আমি সেটাই চাইবো যে এবছর রেলিগেশনটা বন্ধ হয়ে যাক এবং মোহামেডান চেষ্টা করুক ভালো মানে তোমার ইনভেস্টার এনে, ভালো একজনকে এনে যারা ক্লাবের পেছনে দাঁড়াবে, ক্লাবকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা করবে এবং আগামী দিনে টিমটা ভালো করতে। কারণ আমিও চাই না যে আমাদের কলকাতার টিম, আমিও তো মোহামেডানে একটা সময় খেলেছি, কলকাতার টিম এই অবস্থা হয়ে বেরিয়ে যাক আইএসএল থেকে, এটা আমি একদমই চাই না। আমি চাইবো মোহামেডান যেন ঘুরে দাঁড়ায়। এবছর ঠিক আছে পারেনি, কোনো রকম ভাবে টিমটা করেছে ধার করা অন্তত। আর মেহরাজউদ্দিন ভালো কোচ, যথেষ্ট মেহরাজ ভালো কোচ, মেয়েরা চেষ্টাও করে যাচ্ছে, ছেলেটা অনেস্টলি চেষ্টা করে যাচ্ছে, কোনো সন্দেহ নেই, কিছু করার নেই। হোক, বাচ্চাগুলো চান্স পাক, বাচ্চাগুলো বেটার খেলুক, সব ক্লাব দেখুক, সেখান থেকে কিছু বাঙালি ছেলে উঠুক, আমিও চাইবো এটা হোক। কিন্তু আবার এটাও চাইবো যে মোহামেডান একটু বেটার, যেন নেক্সট ইয়ারের জন্য যেন ঠিকঠাক জায়গায় যেতে পারে।